17 জুন 2026 ইন্ডিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে। আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশে হামাস আছে? যদি হামাস থেকে থাকে তাহলে কিভাবে ঢুকলো? দেখেন, বাংলাদেশে হামাস আছে এই দাবি কে করতেছে, কোথা থেকে করতেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে হামাস আছে এই দাবি কিন্তু ইসরায়েল থেকে করতেছে না। বাংলাদেশে হামাস আছে এই দাবি করতেছে মাদারল্যান্ড থেকে ফাদারল্যান্ডের অ্যাম্বাসেডর। Israel is their fatherland and India their motherland. গোবরল্যান্ড থেকে ইসরায়েলি অ্যাম্বাসেডর যখন দাবি করে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, তখন একই সাথে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটতে থাকে। যেমন চৈতালি রায়রা বাংলাদেশকে আলাদা করে দেওয়ার হুমকি দেয়। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। হঠাৎ করে শাহবাগে হিন্দুদের মিছিল শুরু হয়। বাংলাদেশের সীমান্তে এক অভূতপূর্ব উত্তেজনা তৈরি করে রাখে পুশিন ঘটনাকে নিয়ে। এছাড়া বিশ্বকাপে ভিনদেশি পতাকার বিপরীতে ইসলামপন্থীদের কালিমার পতাকাকে প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়া আল কায়দা ISS এর পতাকা বলে প্রোপাগান্ডা ছড়ায়। I'm playing these visuals. They're credited to you is Al Qaeda and Hamas becoming active in Bangladesh. And how come? এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করবেন, চীন থেকে জেট এনসি কিনবেন, সেটাতে কঠোর নজর ও ইন্ডিয়ান মিডিয়া একের পর এক নেতিবাচক খবর প্রকাশ করে। এই সবগুলো ডট যখন আপনি এক জায়গায় মিলাবেন, তখন আপনি বুঝতে পারবেন বাংলাদেশে হামাস কিভাবে ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে। আপনাদেরকে আর একটা কঠিন ইনফরমেশন মনে করিয়ে দেই। 2007 সালে লিক হওয়া ইসরায়েলি মিলিটারি ডিরেক্টরের নথিতে দেখা যায় ইসরায়েল বরং খুশি হবে হামাস যদি গাজা দখল করে নেয়। In this leaked cable, you see that the Israeli official says that Israel would be happy if Hamas took over Gaza because it would mean that Israel could now treat Gaza like a hostile country. 2023 সালে প্রকাশ হওয়া টাইমস অফ ইসরায়েলের আরেক রিপোর্টে দেখা যায় 2018 সাল থেকে ইসরায়েল অনুমতি দিয়েছে লক্ষ লক্ষ কাতারি মুদ্রা সুটকেসে করে গাজায় ঢোকার জন্য। So instead of trying to take Hamas out, Netanyahu overtly supported them by approving huge transfers of untraceable cash literally delivered in suitcases into the Gaza Strip, cash that would inevitably end up in the hands of Hamas to be used against Israel. He legitimized Hamas by negotiating with them. এরপর 2024 সালে সাবেক ইসরায়েলি সিকিউরিটি চিফ এমিয়া অ্যালন এক ইন্টারভিউতে বলেন গাজায় হামাসকে ক্ষমতা রাখার জন্য যা কিছু করা লাগে তা করতে। ইভেন তারা কাতার থেকে $1.5 বিলিয়ন গাজায় প্রবেশের অনুমতি দিয়েছিল। To do everything in order to maintain Hamas in power, even if it was necessary to approve sending more than probably $1.5 billion from Qatar. এর পেছনে একটাই উদ্দেশ্য ছিল যে ফিলিস্তিনের সাধারণ মানুষ যাতে এক হতে না পারে, এক হয়ে যাতে একটা ইউনিফাইড গভর্নমেন্ট গঠন করতে না পারে, যাতে তারা আলাদা ডিভাইড থাকে আর সেই ডিভাইডের সুযোগ নিয়ে ইসরায়েল তাদেরকে রুল করতে পারে। সো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে ইসরায়েল হামাসকে ফান্ডিং করেছে বা হামাসের হাতে কাতার থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের ফান্ড, সুটকেস ভর্তি ফান্ড যেতে সাহায্য করেছে, কোনো বাধা দেয় নাই। উদ্দেশ্য একটাই যে হামাসকে শক্তিশালী করা এবং হামাসের দোহাই দিয়ে ফিলিস্তিনের উপর যেই বর্বরতা চালানো যায় সেই বর্বরতা চালানোর পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা বা বৈধতা উৎপাদন করা। কিন্তু কোট একটা স্বাধীনতাকামী সংগঠন যারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করতেছে, তাদের বাংলাদেশে থাকার কি দরকার? ইভেন মধ্যপ্রাচ্যের কনফ্লিক্টে হঠাৎ করে কেন বাংলাদেশকে জড়ানো হচ্ছে, কেন দাবি করা হচ্ছে বাংলাদেশে হামাস আছে? এই জন্য আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব হামাস কি, কেন দাবি করা হচ্ছে বাংলাদেশে হামাস আছে, এই দাবির পেছনে কার স্বার্থ জড়িয়ে আছে। শুরুতে হামাস হলো ফিলিস্তিনের একটা স্বাধীনতাকামী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন। 1987 সালে এই প্রথম ফিলিস্তিন ইন্তিফাদার সময় শেখ আহমেদ ইয়াসিন এই হামাস প্রতিষ্ঠা করেন। হামাসের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। হামাস 2006 সালে ফিলিস্তিন নির্বাচনে জয়লাভ করার পর 7 সাল থেকে গাজা উপত্যকার একক নিয়ন্ত্রণ করছে। হামাসের একটা মিলিটারি শাখা আছে যেটার নাম আল কাসাম ব্রিগেড, যারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় রকেট হামলা, আত্মঘাতী হামলা এবং সরাসরি সামরিক অভিযান করে আসছে। 7 অক্টোবর 2023 সালের 7 অক্টোবর পর থেকে হামাস বলতে এই মিলিটেন্ট গ্রুপকে বোঝায় যে যারা একটা সশস্ত্র বাহিনী ইসরায়েলের এগেইনস্টে যুদ্ধ করতেছে, কিন্তু আসলে তা না। হামাস রাজনৈতিক সংগঠন, তাদের একটা মিলিটারি অর্গানাইজেশন আছে যারা ওই প্রতিরোধগুলো গড়ে তুলতেছে। এখন পশ্চিমা মিত্রদের লেন্সে হামাস একটা এক্সট্রিমিস্ট টেরোরিস্ট গ্রুপ হলেও মুসলিম, আরব, নন আরব সবার কাছে, মুসলিম বিশ্বের দেশগুলোর কাছে হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে। এখন একটা ভ্যালিড প্রশ্ন আসতে পারে যে যারা ইসরায়েলের এগেইনস্টে স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে তাদেরকে কেন ইসরায়েল ফান্ডিং করবে? এটা বুঝতে হলে আমাদের ফিলিস্তিনের
ফিলিস্তিনের ঘরোয়া রাজনীতি এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অংশীদারদেরকে বুঝতে হবে। ফিলিস্তিনের অন্যতম প্রধান ও প্রাচীন স্বাধীনতাকামী সংগঠনটির নাম হলো ফাতা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসরায়েলের বিরুদ্ধে ইয়াসির আরাফাত ও পিএলও সশস্ত্র যুদ্ধ শুরু করেন। 1959 সালে ইয়াসির আরাফাত ফাতা প্রতিষ্ঠা করেন। এরপর 1987 সালে যখন হামাস প্রতিষ্ঠিত হয়, হামাসের সৃষ্টির শুরু থেকে অন্যতম সংগঠন ফাতার সাথে মতাদর্শিক যুদ্ধ শুরু হয়, যেটা হামাস ফাতা গৃহযুদ্ধ নামে পরিচিত। ফিলিস্তিনের এই দুইটা স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ ইয়াসির আরাফাতের নেতৃত্বে সংগঠন ফাতা ধর্মনিরপেক্ষ এবং সমঝোতাবাদী আদর্শে বিশ্বাসী। ফাতা দ্বিরাষ্ট্র সমাধান টু স্টেট সলিউশন নীতিতে বিশ্বাসী, অর্থাৎ তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আলোচনার মাধ্যমে 1967 সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়। সোজা কথায় মানে হলো ইয়াসির আরাফাতের ফাতা সেকুলার বা ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী এবং ইয়াসির আরাফাতের ফাতা বিলিভ করে যে ইসরায়েল নামক রাষ্ট্র থাকবে, ফিলিস্তিন নামক রাষ্ট্র থাকবে, অর্থাৎ দুইটা গোষ্ঠীর জন্য দুইটা আলাদা রাষ্ট্র হবে এবং দুইটা রাষ্ট্র একসাথে কোএক্সিস্ট করবে, দুইটা রাষ্ট্র একসাথে শান্তিপূর্ণভাবে থাকবে 1967 সালের চুক্তি অনুযায়ী বা নির্ধারিত সীমানা অনুযায়ী। সেই লক্ষ্যে ইয়াসির আরাফাত 1993 সালে ইসরায়েলের সাথে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষর করে, যে চুক্তিতে ইয়াসির আরাফাত বা ফিলিস্তিন অফিসিয়ালি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, ইসরায়েল ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু 1987 সালে প্রতিষ্ঠিত হামাস 1993 সালে ইয়াসির আরাফাতের করা এই অসলো চুক্তি মেনে নেয়নি। তারা শুরু থেকে এই চুক্তির বিরোধিতা করে। ফাতা যেখানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একসাথে বসবাসের কথা বলে, কিন্তু হামাস এটাতে বিলিভ করে না। হামাস মনে করে যে ইসরায়েল একটা দখলদার বাহিনী। হামাস ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্বই স্বীকার করে না, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। হামাস মনে করে ইসরায়েল ফিলিস্তিন জোর করে দখল করে আছে, সো সেই ফিলিস্তিনকে দখল মুক্ত করার জন্য যুদ্ধ করতে হবে। কোনো আলোচনার মধ্য দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই জন্যই হামাস ইসরায়েল নামক রাষ্ট্রের এগেইনস্টে সশস্ত্র যুদ্ধ করতেছে, মানে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য। ফলে এই যে ফিলিস্তিনের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্ব এবং দুইটা বড় গোষ্ঠী, দুইটা বড় রাজনৈতিক দল, একটা ফাতা এবং হামাস, এই দুইটা গোষ্ঠীর মধ্যে যখন মতাদর্শিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব একসময় রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে সামরিক পর্যায় পর্যন্ত রূপ নেয় এবং এদের মধ্যে অনেকটা গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়। এখন এই জায়গায় এসে তো এই প্রশ্নটা আরো তীব্র হবে যে হামাস ইসরায়েলের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না, সে হামাসকে কেন নেতানিয়াহু বা ইসরায়েল প্রশাসন ফান্ডিং করবে বা কাতার থেকে ফান্ড যেতে, বিভিন্ন বিশ্ব থেকে ফান্ড যেতে সাহায্য করবে, তাই না? এখানে হচ্ছে আসল টুইস্ট। ইয়াসির আরাফাতের যে টুইস্টেড সলিউশন বা দ্বিরাষ্ট্রনীতিতে ইয়াসির আরাফাত বিশ্বাসী, সেই ইয়াসির আরাফাতের এই দ্বিরাষ্ট্রনীতি ইসরায়েলি উগ্র ডানপন্থী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু মোটেও পছন্দ করতো না। এই টু রাষ্ট্র সলিউশন দিয়ে ইয়াসির আরাফাত একসময় নোবেল পুরস্কার পর্যন্ত পান এবং এই নোবেল পুরস্কার এই জন্য পান যে দুই রাষ্ট্র একসাথে শান্তিতে বসবাস করার যে রূপরেখা দেখিয়েছেন এই জন্য, এবং গোটা বিশ্বের বড় বড় রাগবওয়ালরা চায় যে, মানে যারা একটু মানবতা টানবতা আছে যাদের মধ্যে, তারা চায় যে না, দুই রাষ্ট্র শান্তিপূর্ণভাবে বসবাস করুক, এই ধ্বংসযজ্ঞ, এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তারা এই দ্বিরাষ্ট্রনীতিটাকে বিলিভ করে এবং এই টুইস্টেড সলিউশনের দিকে যাওয়ার জন্য বিশ্বকে চাপ দেয় বা তারা ওইটা নিয়ে আলোচনা করে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর এই টুইস্টেড সলিউশন মোটেও পছন্দ না। বেনিয়ামিন নেতানিয়াহুর ড্রিম আরো অনেক বড়। তার ড্রিম হচ্ছে গ্রেটার ইসরায়েল। সে শুধুমাত্র পুরা ফিলিস্তিনকে দখল করবে না, সে সাউদার্ন লেবানন, সে মিশর, সে সৌদি আরবের কিছু একটা অংশ দখল করে, মানে এই পুরো একটা অংশ দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্নে সে বিভোর। তো যখন সে গ্রেটার ইসরায়েল তৈরি করতে চাইতেছে, সে সেখানে গ্রেটার ইসরায়েলের মধ্য দিয়ে ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র তৈরি হোক, সেটাকে সে মেনে নেবে। এই জন্যই সে, যাতে করে হামাস শক্তিশালী হতে পারে, এই জন্য হামাসের কাছে ফান্ডগুলো পাঠাতে অনুমতি দিয়েছিল। এবং আপনারা জানবেন যে ফিলিস্তিনের শুরু থেকে কিন্তু হামাস অতটা শক্তিশালী ছিল না, 2000 সালের আগ পর্যন্ত শক্তিশালী ছিল না হামাস। মানে বাংলাদেশের বড় পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধরেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, বিএনপি ছিল। এরপরে 3 নম্বর অবস্থানে ছিল জামাত। জামাতের অবস্থা খুব একটা শক্তিশালী ছিল না। এবারে নির্বাচনের মধ্য দিয়ে মোটামুটি একটা শক্তিশালী পজিশনে জামাত আসতে পারতেছে, সেকেন্ড দল হিসেবে আবির্ভূত হতে পেরেছে। সো একটা সময় ফিলিস্তিনের রাজনীতিতেও হামাস এতটা শক্তিশালী ছিল না। হামাসকে এই যে মানে 90 সালের পর থেকে, 93 সালের পর থেকে ইসরায়েল যখন ফান্ডিং করা শুরু করে, হামাসকে শক্তিশালী হতে দেয় এবং তারা এটা পর্যন্ত বলে যে হামাস যদি গাজার ক্ষমতা নেয় তারা খুশি হবে। সো ওই জন্যই তারা ওই ফান্ডগুলো রিলিজ করেছিল এবং ঢুকতে দিয়েছিল বর্ডার দিয়ে। সো 2007 সালে যখন হামাস ইলেকশনে বিজয়ী ক্ষমতায় আসে, গাজার ক্ষমতায় আসে বা গাজার নিয়ন্ত্রণে, তখনই কিন্তু হামাস আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে। এবং হামাস শক্তিশালী হওয়ার কারণে এটা কিন্তু একসময় 2023 সালের 7 অক্টোবর গিয়ে কিন্তু ইসরায়েলের জন্য ব্যাক করে, ইসরায়েলে হামাস রকেট বৃষ্টি নামায়। কিন্তু এই 7 অক্টোবর সিনারির আগ পর্যন্ত ইসরায়েল হামাসের পক্ষে ছিল বা হামাসকে সমর্থন করে আসছে। হামাসকে এত শক্তিশালী হতে ইসরায়েলি পরোক্ষভাবে সাহায্য করেছে। কারণ হচ্ছে হামাসকে দিয়ে যাতে তারা ফাতাকে দমন করতে পারে এবং যাতে ওই ফাতা টুইস্টেড সলিউশনে না পৌঁছাতে পারে, এবং ফাতাকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন মানে এই যে ফাতার যে শক্তি, সেই শক্তি নাই বললেই চলে। আপনি যখন ওয়েস্ট ব্যাংকে এখন ফাতা ক্ষমতায় আছে, সো ওয়েস্ট ব্যাংক অঞ্চলে দেখবেন মানে ইসরায়েল একের পর এক জায়গা দখল করে যাচ্ছে, একের পর এক নতুন বসতি, ফিলিস্তিনিদের বসতি উঠিয়ে দিয়ে নিজেদের বসতি, অবৈধ বসতি স্থাপন করতেছে এবং ফাতা সেটার এগেইনস্টে শক্ত কোনো অবস্থান
ব্যবস্থা নিতে পারতেছে না, এবং এই যে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর সেই ফাতাহ রাজনৈতিক এবং সামরিকভাবে দুই দিক থেকেই মোটামুটি একদম শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, অতটা শক্তি নাই ওদের মধ্যে আর কি। সো এটা ক্লিয়ার যে হামাস ফিলিস্তিনের ভিতরে থাকা ফিলিস্তিনের একটা স্বাধীনতাকামী সংগঠন, যারা নিজেদের অভ্যন্তরে রাজনৈতিক সামরিক যুদ্ধগুলো করে যাচ্ছে নিজের দেশ স্বাধীন করার জন্য। অ্যাজ লাইক 1971 সালে বাংলাদেশ মুক্তি বাহিনী যেভাবে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছে নিজের দেশ স্বাধীন করার জন্য, ওইভাবে তারাও যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এগেনস্টে ডেকেড ধরে। সো সেই জায়গা থেকে হামাসের মতো একটা স্বাধীনতাকামী সংগঠন বাংলাদেশে থাকার কি দরকার? মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো একটা সংগঠন তো মিশর গিয়ে থাকে নাই যখন যুদ্ধ চলতেছিল, বা ফিলিস্তিনে গিয়ে তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন থাকে নাই। এবং এই যে দেখেন বাংলাদেশে যে হামাস আছে এই দাবি করা হচ্ছে, এই দাবি কিন্তু খোদ ইসরায়েলও করতেছে না। এই দাবি খোদ ইসরায়েল কেন, আরব নন আরব, ইসরায়েল এবং ইসরায়েলি মিত্র পশ্চিমারাও এটা বিলিভ করে না। তাহলে হঠাৎ করে কেন এই দাবি করা হলো বাংলাদেশে হামাস আছে? ইটস ভেরি সিম্পল। দিস প্রোপাগান্ডা হ্যাজ বিন মেড বাই ইন্ডিয়ান প্রোপাগান্ডা উইং ফর দেয়ার ওন পলিটিক্যাল পারপাস। লেট মি এলাবোরেট। আপনাদের মনে থাকার কথা 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যায়, হাসিনা পালিয়ে যাওয়ার পর গোবরল্যান্ডের প্রায় সকল মিডিয়া আউটলেট একযোগে বাংলাদেশে কথিত হিন্দু গণহত্যার প্রোপাগান্ডা চালায়। গোবরল্যান্ডের প্রায় 49টি চ্যানেল বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডামূলক খবর প্রকাশ করে। ফ্যাক্ট চেকার ইউমের স্ক্যানার ফ্যাক্ট চেক করে প্রমাণ সহ দেখায় গোবরল্যান্ডের 73টি মিডিয়া আউটলেট বাংলাদেশ নিয়ে 140টির মতো গুজব ছড়ায়। প্রফেসর ইউনুসকে জিহাদি, মৌলবাদী ট্যাগ দেওয়া থেকে শুরু করে চট্টগ্রাম, রংপুর দখল করে নেওয়ার আলাপ তোলে। ওরা এখানে ক্ষান্ত হয় নাই, ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কথিত হিন্দু গণহত্যা বা হিন্দু নির্যাতনের পোস্ট করায়। এই কাজ করে তাদের মার্কিন লবি দিয়ে। এগুলো করার অন্যতম কারণ যে তাদের স্লেভ হাসিনা বা ইন্ডিয়ান প্রক্সি হাসিনার বাংলাদেশের যে পতন হয়েছে, সেই পতন ইন্ডিয়া সহজে মেনে নিতে পারে নাই বা হজম করতে পারেনি। তাই স্লেভ হাসিনার পতনকে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে জঙ্গিবাদের উত্থান হিসাবে পোট্রে করার জন্য তারা এই প্রোপাগান্ডাগুলো ছড়ায়। হাসিনার পতন, প্রফেসর ইউনুস, দুইটার কোনোটা ইন্ডিয়া মেনে নিতে পারে নাই। ফলে প্রফেসর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রোপাগান্ডাগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে টিল দ্য ইলেকশন অ্যানাউন্স ডেট। নির্বাচনের ডেট ঘোষণা করার আগের দিন পর্যন্ত এগুলো চলতে থাকে। ইলেকশনের ডেট অ্যানাউন্স করলে সীমান্ত হত্যা, পুশিন, এরপরে প্রোপাগান্ডা, অস্থিরতা সৃষ্টি করে রাখা বাংলাদেশের ভিতরে ওই যে হিন্দু ইস্কন, এই খেলাগুলো কিছুদিনের জন্য নির্বাচনের ডেট ঘোষণা করলে বন্ধ থাকে। সো গোবরল্যান্ড আশা করেছিল নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার উষ্ণ হবে। বিএনপি সরকার হয়তো হাসিনা যেভাবে ভারতকে যা চেয়েছে আজীবন মনে রাখবে, ওই টাইপের সম্পর্ক তৈরি করবে। ভারত যা চাইবে তা দিয়ে দেবে। এবং হাসিনা যেভাবে তার বিদেশ যাত্রা শুরু করতো সর্বপ্রথম ইন্ডিয়ায় পা রেখে, বিএনপি সরকার ওই জিনিসটা করবে। কিন্তু আনফরচুনেটলি সেটা হয় নাই। বিএনপি সরকার বাংলাদেশের অভ্যন্তরে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, তীব্র অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, এবং বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষিতা পোষণ করে, সেটাকে রেসপেক্ট করে, এবং তাদের ঐতিহাসিক যে ফরেন পলিসি আছে সেই ফরেন পলিসি অনুসারে তারা প্রথম বিদেশ সফর হিসেবে স্ট্র্যাটেজিক্যালি চায়নাকে বেছে নেয়, এবং মাঝখানে একটা বাফার জোন হিসেবে তারা মালয়েশিয়া হয়ে যায়। সো সেটা ইন্ডিয়ার মোটেও পছন্দ হয় নাই। এবং ইন্ডিয়া কিন্তু কয়েকবার তারেক রহমানকে প্রপোজ দিয়েছিল রাষ্ট্রদূত দিয়ে যে প্রথম সফরটা ইন্ডিয়া করার জন্য, কিন্তু তারেক রহমান সেটা না করে প্রথম ভিজিটের জন্য, বিদেশ সফরের জন্য বেছে নিয়েছেন চীনকে। ফলে চীন সফরের আগে আবার শুরু করে পুশিন, সীমান্ত হত্যা, হিন্দু গার্ড, চৈতালি রায়দের বাংলাদেশ ভাগ করে দেওয়ার হুমকি, আবার ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা, রংপুর ও চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুমকি, এই ধরনের হুমকি পডকাস্ট, নিউজ মিডিয়া সবগুলোতে আবার চালানো শুরু করে। মানে যেখানে নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচন পরে কিছুদিন বন্ধ ছিল, এগুলো আবার সেই 5 আগস্টের মতো, মানে 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের এগেইনস্টে প্রোপাগান্ডা করেছে, ঠিক একই কাজ, সেম স্ক্রিপ্ট, সেম ভাবে, সেম প্যাটার্নে একই কাজ তারেক রহমানের চীন সফরের আগে তারা শুরু করে। পার্থক্য জাস্ট আগের বার তাদের লবি দিয়ে ট্রাম্পকে পোস্ট করিয়েছে, এবার আর ট্রাম্পকে পায় নাই। এজন্য এবার ইসরায়েলের রাষ্ট্রদূত, যেটা মানে ইসরায়েলের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ওই লেভেলের কেউ না, যে রাষ্ট্রদূত ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ায় খায়, তাকে দিয়ে এই মন্তব্য করিয়েছে। এখন দেখবেন তারেক রহমানের চীন সফর শেষ, ওই চৈতালি রায়, বাংলাদেশ ভাগ করে ফেলা, হামাস আসে, সীমান্তে পুশিন, এই জিনিসগুলা কিছুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সো ঠান্ডা হয়ে গেছে। সামনে যদি আবার তারেক রহমান থেকে হোপ না পায়, বিএনপি থেকে হোপ না পায়, সামনে আবার ওই প্যাটার্ন যাই রাখবে। এই জিনিসগুলো তো তারা করছে, কয়েকদিন পরে দেখবেন পাহাড়ে অশান্তি তৈরি করে রাখতে পারে যদি হাসিনার মতো তাদের স্বার্থ বিএনপি রক্ষা না করে। আর বিএনপি যদি রক্ষা করে তাহলে আবার আগের মতো যেই স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্ক বহাল থাকলে আর ইন্ডিয়া এই কাজগুলো করবে না। সো ডিসিশন বিএনপির কাছে, বিএনপি কি করবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রাখবে নাকি বাংলাদেশ ফার্স্ট যেই পলিসি বলে সেই পলিসিতে অটুট থাকবে। সো এই যে পুশিন, সীমান্ত উত্তেজনা,
হিন্দুদের হঠাৎ করে শাহবাগের মিছিল বা চৈতালি রায়দের হুমকি দামকি কিংবা দেশের ভিতর আল কায়দা প্রোপাগান্ডা, এছাড়া দেশের রাজনৈতিক অভ্যন্তরীণ অস্থিরতা, এই সবকিছু ইন্ডিয়া জাস্ট করতেছে বাংলাদেশকে প্রেসার রাখার জন্য এবং বাংলাদেশকে একটা মেসেজ দেওয়ার জন্য যে তোমরা এমন কোনো কিছু করো না যেটা আমাদের স্বার্থের বাইরে যায় বা আমাদের ব্লকের বাইরে যায়। এবং ইন্ডিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে এই মেসেজ দিচ্ছে যে তোমরা যদি আমাদের এগেনস্টে কিছু করার ট্রাই করো বা যেটা আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, আমাদের পলিসির বিরুদ্ধে যাবে, এমন কোনো কিছু করার যদি ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের দেশকে আমি অস্থিতিশীল করে তুলবো। এবং তোমরা অলরেডি জানো কিভাবে অস্থিতিশীল করতে পারি। সো ইন্ডিয়া কিভাবে অস্থিতিশীল করতে পারে এটা সাধারণ মানুষও কিন্তু জানে। সেদিকটা বিবেচনা এখন ডিসিশন বিএনপি সরকার হাতে, বিএনপি সরকার কি করবে। সো এই যে বাংলাদেশে হামাস আসে, চৈতালি রায়, বালসাল, আল কায়দা এই সব কিছু হচ্ছে জাস্ট বাংলাদেশকে প্রেসার রাখার জন্য, নাথিং এলস, কোনো কিছু না। এগুলো সব বুজুং বাজুং। সো ডিসিশন হচ্ছে যে এগুলাতে এই যে আল কায়দা কিংবা হামাস আছে এগুলাতে অত প্রেশার না হয়ে বাংলাদেশকে কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি যাতে আমাদের দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আমরা আমাদের দেশের সামরিক, অর্থনৈতিক এবং আরো অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলোতে মনোযোগ দেওয়া জরুরি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।